কারণ আপনি নন্দীগ্রামের পরে আরেকটা গুরু দায়িত্ব নিয়েছেন, ভবানীপুর, তাই তো? আমি ভবানীপুরে আবার আবার দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে হারাবো। কারণ আপনি নন্দীগ্রামের পরে আরেকটা গুরু দায়িত্ব নিয়েছেন, ভবানীপুর, তাই তো? আমি ভবানীপুরে আবার আবার দ্বিতীয়বার মমতা ব্যানার্জিকে হারাবো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের যিনি কেয়ারটেকার অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি পুতুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে এতটা বেশি বিমর্ষতা ঢুকে গেছে, বিমর্ষ, বিরক্তি, বিরাট বড় হতাশা নিয়ে তিনি আজকে লোকভবনে গিয়েছিলেন, কলকাতা লোকভবনে। আপনারা জানেন দার্জিলিংয়ে একটা লোকভবন আছে, আর একটা আছে কলকাতায়। আগে নাম ছিল রাজভবন, এর আগের রাজ্যপালের নাম ছিল ডক্টর সিভি আনন্দ বোস। নতুন যিনি দায়িত্ব নিয়েছেন গত 12 তারিখে, তার নাম রবীন্দ্র নারায়ণ রবি, তিনি তামিলনাড়ুতে ছিলেন, এসছেন, আপনারা এই সব খবরই জানেন। তো আজকে হঠাৎ করে একটা মেঘলা আকাশের মধ্যে ঈদের দিন তিনি একটা জমায়েতে যোগ দিয়েছিলেন, মুসলিমদের অনুষ্ঠানে, মানে মমতা ব্যানার্জি। তারপরে তিনি চলে এলেন ফুল ফল ইত্যাদি নিয়ে, তার যে লোক লস্কর সবাইকে নিয়ে এসেছিলেন লোকভবনে। কিন্তু RN রবি তিনি এই মমতার চামচাদেরকে প্রবেশ করতে দেননি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন। কি কথা হয়েছে না হয়েছে সেটা তো কিছু কিছু আমরা জানতে পেরেছি, সেটা আমরা বলবো। তবে আমরা কেন বলছি যে পিসি খুব চাপে, পিসি খুব চাপে, এটা কিন্তু মন গড়া কথা নয়। পিসি খুব চাপে, একদম কয়েকটা পয়েন্ট আপনারা শুনলেই বুঝতে পারবেন। আপনারাও জানেন, আরেকবার একটু রিভিউ করে নিন। সকাল থেকে মমতা ব্যানার্জি কি করলেন? সকাল থেকে তিনি বৃষ্টি ভেজা সকালে রেড রোডের নামাজে, সেখানে মঞ্চ থেকে মুসলিমদের জমায়েতের উদ্দেশ্যে তাতিয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মুসলিমরা, সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা, দাদারা, সংখ্যালঘু সবাই মমতা ব্যানার্জির প্রতি ভীষণভাবে অসন্তুষ্ট। তারা 1 মাস ধরে রোজা রেখেছেন, তারা সেহরি করেছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারপরে তারা রোজা ভঙ্গ করেছেন। রমজান মাস শেষ হয়েছে, অত্যন্ত আনন্দের দিন, উৎসবের দিন। সেই দিন মুসলিমদের ঘাড়ে বন্দুক রেখে তাদের কাঁধে পা দিয়ে আবার একবার ক্ষমতায় ফেরার যে অপচেষ্টা, যে জঘন্য প্রচেষ্টা, সেটাকে মুসলিমরা ভালো চোখে দেখছেন না। শুধু কি তাই, এই মমতা ব্যানার্জির দলের একজন সমর্থক দমদমের নাগের বাজারে যেভাবে জঘন্যভাবে, যেভাবে কুৎসিতভাবে অত্যাচার করে যাকে কার্যত সরকারিভাবে হত্যা করা হয়েছে, হ্যাঁ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কথাই আমরা বলছি। তার স্ত্রী যিনি মারা গেছেন, তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য সদস্যরা, তার বাড়ির লোকেরা, তারা কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যে কিন্তু মুখ খুলেছিলেন তার বাবা। এবারে আস্তে আস্তে করে সব সামনে আসছে, আস্তে আস্তে করে সব জানা যাচ্ছে যে যদি একটা তৃণমূলের কর্মী সমর্থকের এইভাবে নিদারুণভাবে তাকে চলে যেতে হয়, তারপরেও মুখ্যমন্ত্রী মুখ খোলার সময় না পান, তার বাড়িতে তিনি না যান এবং আরজিকর প্রসঙ্গ নিয়ে এখনো পর্যন্ত এক লাইনও টুইট না করেন, তার সমাজ মাধ্যমে মুখ না খোলেন, তাহলে কি হবে? গেল। অন্যান্য যে দলীয় কর্মী সমর্থকরা, মানে 294টা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর আজকে বিকেলে একটা কাণ্ড হয়েছে, যে কাণ্ড হয়েছিল গত 14ই মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রিগেডে তিনি ভাষণ দিতে যাচ্ছেন সরকারি মঞ্চ থেকে জনসভায়, মানে রাজনৈতিক মঞ্চে, ঠিক সেই সময় উত্তর কলকাতার গিরিশ পার্কে শশী পাঁজার বাড়ির সামনে যে কাণ্ডটা হয়েছিল, যেভাবে পাল্টা মার, যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছিল, যেভাবে তৃণমূলের ছেলেরাও মার খেয়েছিল, দলে দলে ছেলেরা জোগাড় হয়েছিল সেখানে। একটা পোস্টারকে কেন্দ্র করে বিবাদের শুরু, তারপরে তৃণমূলের তরফ থেকে বিজেপির গাড়িতে, ব্রিগেডগামী গাড়িতে প্রধানমন্ত্রীর জনসভার উদ্দেশ্যে যে গাড়ি যাচ্ছিল, বাস যাচ্ছিল, সেখানে ঢিল উড়ে আসে।
তারপরে তো বাস থেকে নেমে এসে যাকে বলে উত্তম মধ্যম ওষুধ দেওয়া, বুঝলেন তো, পাল্টা মার, চুপচাপ মাথা নিচু করে চলে যাব, সেই দিন চলে গেছে। সেই দিনই, তখনও ভোট ঘোষণা হয়নি, 14 তারিখের কথা বলছি, ভোট ঘোষণা হয়নি, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়নি, তখনও পর্যন্ত পিসির হাতে তার পুলিশ আছে, এসপিরা আছে, পুলিশ কমিশনার আছে, থানার ওসিরা আছে, আইসিরা আছে। তারপরেও যেভাবে তাণ্ডব চলেছে বন্ধুরা, আপনারা দেখেছেন, সাক্ষী আছেন। পাল্টা মার কাকে বলে একদম মধুসূদন করে দিয়েছে। উদম শশী পাঁজা রাজ্যের মন্ত্রী কাঁদো কাঁদো হয়ে কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন তৃণমূল ভবনে গিয়ে, তার সঙ্গে পিছনে সত্যি হোক আর মিথ্যে হোক গোটা দেশ দেখছে, তৃণমূলের ছেলেরা এখানে ব্যান্ডেজ, এখানে ব্যান্ডেজ, গোটা শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ নিয়ে, ব্রাত্য বসু মন্ত্রী, শশী পাঁজা মন্ত্রী এবং তাদের পিছনে মার খাওয়া সমস্ত কর্মীরা, সেই ছবিটা দেখেছেন, মনে আছে? তারপরে আজকে যেটা হলো বরানগরে, মন্ত্রী শশী পাঁজার যে কাঁদো কাঁদো মুখের ছবি, যেটা তৃণমূলকে ড্যামেজ করেছিল, যেটা মমতা ব্যানার্জিকে ড্যামেজ করেছিল, আজকে আবার তার পুনরাবৃত্তি হয়েছে বরানগরে। বরানগরের প্রার্থী সায়ন্তিকা, মানে তৃণমূলের প্রার্থী, তিনি কাঁদো কাঁদো হয়ে বলছেন আমাদেরকে মেরেছে, আমাদেরকে মার খেতে হয়েছে। যদিও সেখানকার যিনি বিজেপির যিনি প্রার্থী সজল ঘোষ, তিনি বলছেন পুরোটাই ভুল, পুরোটাই মিথ্যে কথা। কিন্তু দেখা গেছে যে প্রায় যুযুধান হয়ে গিয়েছিল দুপক্ষ, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের সমর্থকরা, তারা মুখোমুখি চলে এসেছিলেন, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু এই ছবিটা কি বলছে আপনারা বলুন, এই ছবিটা কি বলছে? এই ছবিটা একটাই কথা বলছে যে এবারের ভোট অন্যান্য ভোটের চেয়ে আলাদা। এবারের এই 2026-এর বিধানসভা ভোট গত 15 বছরে যা হয়নি। গত 15 বছর ধরে কি দেখেছেন আপনারা? শাসক দল তৃণমূল কংগ্রেস মেরেছে, মার খেয়েছে বিরোধীরা, মার খেয়ে তারা মুখ নিচু করে পালিয়ে গেছে, মাথা ফাটিয়ে বাড়ি চলে গেছে, উল্টে তাদের বিরুদ্ধেই কেস হয়েছে, তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। আর এখন কিন্তু ছবিটা পুরো বদলে গেছে, একটা ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যাচ্ছেন। আজকে তো সজল ঘোষ বললেন যে গো ব্যাক সায়ন্তিকা, ওয়েলকাম ওয়েলকাম সেন্ট্রাল ফোর্স, এই স্লোগান শোনা গেল। এবং সেখানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে একটা হাতাহাতি, মারামারি, রক্তারক্তি হতেই পারতো, কিন্তু কিছু হয়নি। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী যেভাবে ডমিনেশন শুরু করেছে গোটা রাজ্যে, তার ফলেও কিন্তু চাপে রয়েছে আমাদের পিসি। ইতিমধ্যে তো 15 তারিখে ভোট ঘোষণা হয়ে গেল, তারপরে নির্বাচন কমিশনের তরফে জ্ঞানেশ কুমার তো আরেকটা তাণ্ডব শুরু করে দিলেন। তাণ্ডব বলা যাবে না, বলা যেতে পারে যে সার্জিক্যাল স্ট্রাইক বা কার্পেট বম্বিং বলতে পারেন। পিসির একে একে সমস্ত অস্ত্র সব তোলা শুরু হতে থাকলো। এসপি, ডিএম, পুলিশ কমিশনার, ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সব 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 তুলতে শুরু করলো। এবারে যেটা হলো, আসবো মানে তাদের যে বাংলোগুলো, তাদের যে তুলে বোতলবন্দি করা হলো, সিইও অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে বাংলো খালি করো। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সিইও অফিসে মনোজ আগরওয়ালকে অভিযোগ করেছেন যে পুরনো লোকগুলো বাংলো ছাড়ছে না, আমরা কাজ কি করে করব। তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে সিইওর দপ্তর থেকে, রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে তাদের কাছে আলটিমেটাম চলে গিয়েছে, 24 ঘন্টা সময় দিচ্ছি, খালি করো। আর আগে কে ছিল বলুন তো এই সিইও? আগে ছিল আরিজ আফতাব নামে পিসির অত্যন্ত অনুগত, অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক, যে কিনা এই যে সিএপিএফ আসতো, সিআরপিএফ আসতো, আর ওই বিভিন্ন যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা আসতেন, আধা সেনারা আসতেন, বিএসএফ হতে পারে, আইটিবিপি হতে পারে, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার আধা সেনা এলেও তাদেরকে কন্ট্রোল করা হতো সিইও অফিস থেকে। তার কারণ রাজটা ছিল পিসিমনির হাতে। এইবারে সেই আরিজ আফতাব তো টাটা বাই বাই, তিনি এক্স হয়ে গেছেন, তিনি ইতিহাস হয়ে গেছেন। এখন দায়িত্বে রয়েছেন মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়াল আবার পিসিকে পাত্তা দেন না। পিসির খুব রাগ, তাতে পিসির বিরাট অভিমান, বিরাট ব্যথা। কিন্তু সেই ব্যথাটা থেকে চাপ বাড়তে 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 নিদ্রাহীন রাত। আজকে যে তিনি লোকভবনে গিয়েছিলেন আরএন রবির সঙ্গে দেখা করতে, সেখানে গিয়ে তিনি কিছু বলার চেষ্টা করেছিলেন, রাজ্যপাল পাত্তা দেননি। রাজ্যপালকে ওই কারণে বসানো হয়নি। রাজ্যপালকে এখনো পর্যন্ত ম্যানেজ করতে পারেননি পিসি। কেন ম্যানেজ করতে পারেননি বলুন তো? এর আগে পর্যন্ত তো বেশ ডক্টর সিভি আনন্দ বোসকে নিয়ে হাতে খড়ি দেওয়া, মিষ্টি পাঠানো, ফল পাঠানো, কাপড় পাঠানো, ওরে বাবা, টেবিলের ওপরে একরকম ছবি আর টেবিলের তলা দিয়ে আরেক রকম ছবি। কেন্দ্রীয় সরকার সেটা টের পেয়ে গিয়েছিল। এই কারণে তাকে সরিয়ে
নতুন আনা হয়েছে তামিলনাড়ু থেকে RN রবিকে, ইন্টেলিজেন্সের লোক। এবং ইতিমধ্যে এই RN রবি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা, তিনি বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে কিছু কিছু জায়গা ইতিমধ্যে ঘুরে ফেলেছেন। তিনি মতুয়া সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তিনি রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তিনি ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন, তিনি ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। আর যেহেতু ইন্টেলিজেন্সের লোক, তিনি একসময় সিবিআইতে কাজ করেছেন, বুঝলেন তো। তিনি একসময় অজিত ডোভালের আন্ডারে NSA তে কাজ করেছেন, ডেপুটি NSA ছিলেন। তার ফলে তার নিজস্ব একটা গোয়েন্দা সোর্স রয়েছে, সেখান থেকে তিনি গোটা রাজ্যের যা যা খবর নিয়েছেন সেটা একটা ফাইল বন্দি হয়ে গেছে। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন তাকে বোঝাতে, তার অসহায়ত্বটা প্রকাশ করতে, তার চোখের তলায় কালি, তার মানে উদ্ভ্রান্তের মতো চেহারা, উদ্ভ্রান্তের মতো চেহারা, কথায় কাজে অসঙ্গতি, এবং এটা গিয়ে কিন্তু তিনি ভীষণভাবে ব্যর্থ হয়েছেন। আচ্ছা, আমরা বারবার যে বলছি যে পিসি চাপে, কেন বলছি দেখুন, নাকা চেকিং যেভাবে শুরু হয়েছে, এই যে এখনকার যিনি CEO চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল, তার নেতৃত্বে আপনারা সমস্ত খবরগুলো একটু আধটু হলেও পাচ্ছেন। আপনাদের জেলায় বা আপনাদের শহরে যেভাবে গাড়ি ঘোড়া যাওয়ার সময় চেকিংটা কিভাবে বেড়েছে খেয়াল করেছেন? যেভাবে CAPF এর যে এরিয়া ডমিনেশন সেটা যেভাবে বেড়েছে আপনারা খেয়াল করেছেন। এইবারে যেটা জানেন আপনারা, তাও আরেকবার একটুখানি মনে করিয়ে দিই, ভোটের সময় প্রত্যেকটা বুথে বুথে লাখ লাখ টাকা পাঠানো হয়। সেটা কি UPI এর মাধ্যমে, গুগল পে, ফোন পে করে? একদমই না, ক্যাশ পাঠানো হয়, ক্যাশ। এবার সেই ক্যাশটা পাঠাবেন কি করে পিসি বা পিসির দল, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা ভাইপো, আপনি যাই বলুন, টাকাটা যাবে কি করে যদি এত নাকা চেকিং হয়? আর CEO দপ্তরে যে হাঙ্গামাটা গত বেশ কিছুদিন, মাসখানেক বা 2 মাস ধরে চলছিল, সেটা তো বন্ধ হয়ে গেল। CEOর দপ্তর ছিল রাইটার সংলগ্ন, এবার সেখান থেকে উঠে চলে গেল, এই যে উঠে গেল শিপিং কর্পোরেশন বিল্ডিং এ, এরপর থেকে সেটা তো CAPF ঘিরে রাখবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেটা পাহারায় থাকবেন। পিসির দলের কেউ গেলে চাপকে পিঠের চামড়া তুলে নেবে। এই সব কারণে এক গেল নাকা চেকিং, এক CEO দপ্তর চলে যাচ্ছে, পিসির অনুগত লোকেরা তাদের তো সরিয়ে দিয়েছে আগেই, তাদের যে ঘর, তাদের যে বাংলো, সেটাও ছেড়ে দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আর সোমবার নাগাদ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখে যেভাবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা, সেটা যদি প্রকাশ হয়ে যায়, তারপরে আর অশান্তি করার স্কোপ থাকবে না। পিসি যেটা চেয়েছিলেন যে নামগুলো বাদ যাবে, তাদের মধ্যে একটা অসন্তোষ লাগিয়ে দাও, আর ঈদকে উপলক্ষ করে একটা বড় কোনো একটা অশান্তি ছড়িয়ে দাও গোটা রাজ্যে, সেটা ফেল করে গেছে। আর পিসির কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি শুধুমাত্র অফিসিয়ালি রাজ্যপাল RN রবিকে কিছু বলার চেষ্টা করেছিলেন, RN রবি পাত্তাই দেননি, তার কথা শোনেনি। তিনি নমস্কার করেছেন, ফুলের যে স্তবক সেটা গ্রহণ করেছেন, তারপরে বললেন চা খান আর বাড়ি যান, আর এর বেশি কথা নেই। আর তার সঙ্গে যারা গিয়েছিলেন তাদেরকে ওই ঘরের মধ্যে প্রবেশই করতে দেওয়া হয়নি। কেন বা দেবে বলুন তো? এই RN রবির লেভেল তো আপনারা জানেন, অমিত শাহের অত্যন্ত কাছের, নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ। তারপরে কয়েকদিন আগে তিনি দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তার সঙ্গে সাক্ষাতে নিশ্চয়ই দ্রৌপদী মুর্মু তাকে বলেছেন যে পশ্চিমবঙ্গে এসে তাকে কিভাবে লাঞ্ছনার মুখে, অপমানের মুখে, অসম্মানের মুখে পড়তে হয়েছিল। আর তারপরে সেই রাষ্ট্রপতিকে যিনি অসম্মান করেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর সঙ্গে RN রবি বিরাট মন খুলে কথা বলবেন। বন্ধুরা, আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তারপরে বেল বাটনে প্রেস করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি দামি। অবশ্যই আপনারা আরো বেশি করে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।